Assalamu alaikum dear student and viewers, welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা করব মার্চেন্টেজ জার্নালের ম্যাথ 1 মার্চেন্টেজ জার্নাল কিভাবে করতে হয় এই ক্লাসটা আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। মার্চেন্টেজ জার্নালের প্লেলিস্টে দেওয়া আছে। যারা কিনা এই ক্লাসটা করে নাই তারা দয়া করে আই বাটনের লিংক দেওয়া আছে, ক্লাসটা করে নেবেন, নচেত এই ম্যাথটা কিছুই বুঝবেন না। চলুন শুরু করা যাক। জনি বুকস ওয়্যারহাউস ডিস্ট্রিবিউটেড হার্ড কভার বুকস টু রিটেল storage and extends credit terms of 210 NIT 30 to all of its customers. মানে হচ্ছে গিয়া নিচে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোর সবগুলার ক্ষেত্রেই এই শর্তটা প্রযোজ্য হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে গিয়া তাদেরকে অবশ্যই 30 দিনের ভিতর পরিশোধ করতেই হবে সেই টাকাগুলা, এবং 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাটা পাবে। ঠিক আছে, তাহলে অ্যাট দ্য এন্ড অফ মে মাসের শেষ তারিখে জনিস ইনভেন্টরি consist of books purchased for টাকা 1800 during জুন মাসের ইনভেন্টরি মজুদ পণ্য কত আছে? মজুদ পণ্য আছে 1800 টাকা। অল ফলোয়িং মার্চেন্ডাইজ ট্রানজেকশন অ্যাকিউর্ড। নিচে মার্চেন্ডাইজ ট্রানজেকশনগুলো দেওয়া আছে। প্রথমে কি বলছে? জুনের 1 তারিখে বলছে পারচেজড বুক অন account of টাকা 1600 from সুরা পাবলিশার্স এর কাছ থেকে আমি 1600 টাকার পণ্য ক্রয় করছি। আচ্ছা, এটার সাথে কি দেওয়া আছে? FOB ডেস্টিনেশন। আমরা আগেই জানি যে পারচেজের সাথে FOB ডেস্টিনেশন থাকে না, পারচেজের সাথে থাকতে হয় কি? পারচেজের সাথে শিপিং পয়েন্ট থাকতে হয়, তখনই আমরা জার্নাল দেই বা জাবেদা দেই, শিপিং পয়েন্টের জাবেদা দেই। যদি কিনা পারচেজের সাথে ডেস্টিনেশন থাকে তাহলে এর জাবেদাটা হবে না, শুধুমাত্র যে আমরা ক্রয় করছি সেটার জাবেদা হবে, কিন্তু এই যে পরিবহন ভাড়ার জাবেদাটা হবে না। তারপরে বলছে টার্মস 210 NIT 30, মানে হচ্ছে কি 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাবে। আচ্ছা, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অলসো মেড আ ক্যাশ পেমেন্ট অফ টাকা 50 ফর দ্য ফ্রেট অন দিস ডেট। আচ্ছা, এখন তো আমাদের কথাই হইতেছে কি, যেহেতু আমরা FOB ডেস্টিনেশন দেওয়া আছে, তার মানে এই যে পরিবহন ভাড়া 50 টাকা, এই পরিবহন ভাড়ার জন্য কি আমাদের জাবেদা দিতে হবে না, আমাদের শুধুমাত্র যে এই উপরে ট্রানজাকশনটা হয়েছে সেটার জাবেদা দিতে হবে। জাবেদাটা কি হয় সেটা দেখি। আচ্ছা, পারচেজ বুকস অন অ্যাকাউন্ট, আমি যখন কিনা বাকিতে কিছু ক্রয় করি তাহলে তখন আমাদের ক্রয়টা বেড়ে যায়। তো আমরা এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এটা করতেছি, এটা পারপেচুয়াল বা কালান্তিক মজুদ পদ্ধতিতে করতেছি না, আমরা নিত্য মজুদ পদ্ধতিতে অঙ্কটা করতেছি। তার জন্য এই পারচেজের পরিবর্তে আমরা কি জানি? পারচেজ রিটার্ন অ্যালাউন্স, তারা পারচেজ ডিসকাউন্ট এন্ড ট্রেড ইন, এইগুলোর পরিবর্তে আমরা কি দিতে হয়? মার্চেন্টস ইনভেন্টরি কে ডেবিট করতে হয়। আর কি ক্রেডিট হয়ে যাবে? যেহেতু আমি বাকিতে সুরা কোম্পানির কাছ থেকে ক্রয় করছি, তার মানে অবশ্যই সুরা কোম্পানি এটা আমার পাওনাদার, আমার কাছে টাকা পায়, তো সেটা বেড়ে যাবে বা পাওনাদারটা বেড়ে যাবে। তার জন্য আমাদের দিতে হবে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট। এখানে দিছে, এই যে দেখুন জুন 1 তারিখে মার্চেন্টেজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্ট পেয়েবল সুরা পাবলিশার, নিচে লিখে দিতে হবে সুরা পাবলিশার ক্রেডিট। কত টাকা দিতে হবে? 1600 টাকা দিতে হবে। আচ্ছা, আমরা এখানে কেন পরিবহন ভাড়া পরিশোধ করি নাই? কারণ হচ্ছে কি FOB ডেস্টিনেশন পয়েন্ট এটার সাথে দেওয়া আছে, এটার সাথে যদি FOB শিপিং পয়েন্ট থাকতো তাহলে আমরা পরিবহন ভাড়ার জাবেদাটা দিতাম। আচ্ছা, তারপরে বলছে যে সোল বুকস অন অ্যাকাউন্ট টু রিডিং রেইনবো ফর টাকা 2500, the cost of the books sold was 1400। আচ্ছা, সোল বিক্রি করছি, বুকস বাকিতে বিক্রি করা হয়েছে, রিডিং রেইনবোর কাছে বাকিতে বিক্রি করা হয়েছে। বাকিতে বিক্রি করলে কি বেড়ে যায়? বাকিতে বিক্রি করলে আমাদের দেনাদার বেড়ে যায়, আর বিক্রয়টা বেড়ে যায়। বিক্রয় বলে কি হয়? ক্রেডিট হয়। মানে হচ্ছে গিয়া AR ডেবিট, সেল ক্রেডিট। আচ্ছা, আমরা জানি যে সেলের জন্য কি জাবেদা দিতে হয়? সেলের জন্য 2টা জাবেদা দিতে হয়। আমরা জানি সেল এবং সেল রিটার্নের জন্য কয়টা জাবেদা দিতে হয়? 2টা জাবেদা দিতে হয়। AR ডেবিট মানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল কি? রিডিং রেইনবো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং সেল ক্রেডিট। এই যে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল দ্যাট মিন্স রিডিং রেইনবো ডেবিট, সেল ক্রেডিট। কত টাকা হবে? এটা সেল করছিলাম কত টাকায়? সেল করছি আমি 2500 টাকায় সেল করছি, যার কিনা কস্ট প্রাইস ছিল 1400 টাকা। আর কস্ট প্রাইসে জাবেদা দিতে হবে, সেলে জাবেদা দিতে হবে এবং কস্ট প্রাইসে জাবেদা দিতে হবে, 2টা জাবেদা দিতে হয়। কেন? সেল এবং সেল রিটার্নের জন্য 2টা জাবেদা দিতে হয়। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা প্রথম ক্লাসে নোট দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে পেয়েছি। এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2500 টাকা এবং সেল ক্রেডিট 2500 টাকা। তারপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট, এটা তো আমরা মুখস্থ জাবেদা, আমরা জানি কত টাকা আছে। কস্ট প্রাইস দেওয়া আছে 1400 টাকা, 1400 টাকায় কস্ট প্রাইস দিয়ে দিলাম। 6 নম্বর ট্রানজাকশনটা, আচ্ছা রিসিভ
টাকা 100 ক্রেডিট। আচ্ছা, রিসিভ ক্রেডিট আমরা একটা ফ্রেজ পড়ছিলাম, রিসিভ ক্রেডিট মানে হচ্ছে গিয়া বাকিতে ক্রয় ফেরত। বাকিতে এই যে দেখেন বাকিতে ক্রয় করছিলাম না উপরের ট্রানজাকশনটা, বাকিতে যেটা ক্রয় করছে সেই টাকার কিছু সেই পণ্যের কিছু আমি ফেরত দিয়ে দিছি। সেই পণ্যের কিছু বলতে 100 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে। আমরা জানি কি যদি কিনা আমি ক্রয় করছিলাম এবং কাউকে ওই পণ্যটা ফেরত দিয়ে দিই, তাহলে কি হয়, বাকিতে ক্রয় করলে আমার দেনাদার যেমন বেড়ে যায়, তা এখন কি হবে, দেনাদারকে 100 টাকা ফেরত দিয়ে দিছি, তার মানে কি দেনাদার আমার কমে গেছে, দেনাদার কমে গেছে। আর কি আচ্ছা, দেনাদার কি হবে, ডেবিট হবে। তাহলে দেনাদার কমলে কি হয়, ডেবিট হয়। দেনাদার ডেবিট, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। তো পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সের পরিবর্তে আমরা কি জানি লিখি, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সের পরিবর্তে লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। দেখুন এখানে কি লেখা, এই যে 6 নাম্বার, এই যে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট অ্যাজ স্যার এসপি সুরা পাবলিশার্স, পাওনাদার আমার কমে গেছে। পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্সের পরিবর্তে কি লিখলাম, আমরা মার্চেন্টস ইনভেন্টরি লিখলাম। কেন, এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম দেখা এটা লিখতে হবে। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। কত টাকা, 100 টাকা। 100 টাকার পণ্য আমি তাকে ফেরত দিয়ে দিছি। তারপর 9 নাম্বারে কি বলছে, দেখুন 9 নাম্বারে বলছে পেইড, পরিশোধ করে ফেলছি সুরা পাবলিশারকে পরিশোধ করে ফেলছি অফ ফুল, সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে লেস ডিসকাউন্ট, ডিসকাউন্টের ভিতরে আমি পরিশোধ করে ফেলছি। লেস ডিসকাউন্ট এটা বলেই দিছে, ডিসকাউন্ট দিয়ে আমি পরিশোধ করছি। এটা যদি বলা না থাকতো তাহলে আমাদের তারিখটা গণনা করতে হতো। এখানে দেখেন একটা তারিখ বলে দিছে 2/10/30। এই সব কাস্টমারের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য হবে। উপরে আমরা দেখে নিলাম, এই যে দেখেন 2/10/30, এটা সকল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখেন আমি মার্ক করে দিলাম, এই শর্তটা সকল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো কি বলছে, এটা তো লেস ডিসকাউন্ট বলেই দিছে, তার মানে আমরা এনশিওর হয়ে গেছি যে এটা আমি ডিসকাউন্ট পাইছি, টাকা পরিশোধ করার সময় আমি ডিসকাউন্ট পাইছি, লেস ডিসকাউন্ট বলেই দিছে। আর যদি বলে না দিত তাহলে আমরা 1 তারিখে পারচেজ করছিলাম এবং 9 তারিখে পরিশোধ করে ফেলছি, তার মানে 10 দিনের ভিতর পরিশোধ করছি কিনা, হ্যাঁ 10 দিনের ভিতর যদি আমি পরিশোধ করে থাকি তাহলে আমি অবশ্যই কি পার্সেন্ট বাটা পাবো, 2% বাটা পাবো। আমি যখন আমি বাটা পাই তখন আমি ক্রেডিট, আমাকে কি করতে হয়, সেই বাট্টাটাকে ক্রেডিট করতে হয়। আমি যদি বাট্টা দিই তাহলে আমাকে কি করতে হবে, সেই বাট্টাটাকে ডেবিট করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখি এখন কি হবে। এই যে দেখেন 9 নাম্বারটা, এপি কমে যাবে। আমি টাকা পরিশোধ করে দিছি, তার মানে কি আমার পাওনাদার কমে গেছে। পাওনাদার কত টাকা কমে গেছে, আচ্ছা প্রথমে আমি কিনছিলাম কত টাকা দিয়ে, কত টাকার পণ্য কিনছিলাম, 1600 টাকার পণ্য কিনছিলাম। কত টাকার পণ্য, 1600 টাকার পণ্য। কিন্তু এখন আমি আবার তাকে 100 টাকা রিটার্ন দিয়ে দিছি, আমি তাকে ফেরত দিয়ে দিছি 100 টাকা। তার মানে কি এখন কি আমি 1600 টাকা তাকে পরিশোধ করবো, অবশ্যই তাকে আমি 1600 টাকা পরিশোধ করবো না, যেহেতু 100 টাকার পণ্য আমি তাকে ফেরত দিয়ে দিয়েছিলাম। তাই আমাকে 1600 টাকা থেকে 100 টাকা ম্যানেজ করে তারপরে যে টাকাটা আসবে সেই টাকাটা আমাকে তাকে পরিশোধ করতে হবে। দেখি এখন, আচ্ছা 1600 টাকা থেকে 100 টাকা চলে গেলে থাকে 1500 টাকা। এই যে দেখেন 1500 টাকা, এই যে দেখেন ক্যাশে পরিশোধ করে দিচ্ছি, আমি অবশ্যই ক্যাশে পরিশোধ করছি পাওনাদারকে, তার মানে ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। এই যে ক্যাশ ক্রেডিট কত টাকা, আচ্ছা ক্যাশ টাকাটা আমরা প্রথমে লিখবো না, আমরা প্রথমে লিখবো পারচেজ ডিসকাউন্ট, কারণ আমি ক্রয় করছি, ডিসকাউন্ট পাইছি, এটা কি বলা, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। এই যে দেখেন 1500 টাকার 2%, এই যে দেখেন 1500 টাকা 2% করলে হয় 30 টাকা। এই যে দেখেন 30 টাকা লিখছি, তার মানে কি 1500 টাকা থেকে 30 টাকা মাইনাস দিলে যত টাকা থাকে অত টাকা আমি ক্যাশে পরিশোধ করছি। 1500 টাকা থেকে 30 টাকা মাইনাস দিলে যত টাকা থাকে তত টাকা আমি তাকে ক্যাশে পরিশোধ করছি। দেখেন 1470 টাকা থাকে, 1470 টাকা আমি তাকে ক্যাশে পরিশোধ করছি, আর 30 টাকা আমার তাকে পরিশোধ করতে হয় নাই, কারণ আমি ডিসকাউন্টের ভিতর বা বাটাকৃত সময়ের ভিতর তাকে পরিশোধ করতে পারছি। তার জন্য আমি কত টাকা, 30 টাকা কম দিব, 30 টাকা কম দিলাম। আমি তাকে মোট কত টাকা পরিশোধ করছি, 1470 টাকা পরিশোধ করছে। এখন 15 নম্বর এন্ট্রিতে কি বলছে দেখি, আচ্ছা রিসিভ পেমেন্ট, এই যে গ্রহণ করছি, পেমেন্টটা গ্রহণ করছি ইন ফুল ফ্রম রিডিং রেইনবোর কাছ থেকে আমি সম্পূর্ণ টাকাই গ্রহণ করছি। আচ্ছা দেখি 15 তারিখ, এখানে কত তারিখ দেওয়া আছে, 15 তারিখ। আমার সব ক্ষেত্রে আমার 2/10/30 এটা প্রযোজ্য হবে। তার মানে কি আমি 3 তারিখে, এই যে দেখেন 3 তারিখে বিক্রি করছি, সেই টাকা পাইছি আমি 15 তারিখে। তার মানে কি 10 দিনের ভিতর আমি টাকা পাইছি না, আমি 10 দিনের ভিতর টাকা পাইনি, 10 দিনের বাইরে আমি টাকা পেয়েছি। তার জন্য আমাকে কি দিতে হবে না, আমাকে তাকে বাট্টা দিতে হবে না। কত টাকা, আচ্ছা এই যে দেখেন কস্ট প্রাইস দেওয়া আছে 2500 টাকা এবং 1400 টাকা। আমি তাকে পরিশোধ করে দিচ্ছি কত, এই যে দেখেন ক্যাশ ডেবিট 2500 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল রিডিং রেইনবো দিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার কমে গেছে কত টাকা, দেনাদার কমে গেছে 2500 টাকা। আমরা কেন এটাকে কস্ট প্রাইস লিখলাম না, কারণ এটা কস্ট প্রাইস না, তো আমি তাকে বিক্রি করছিলাম কত টাকা দিয়ে, আমি তাকে বিক্রি করছিলাম
2500 টাকা, তাই 2500 টাকা লিখতে হবে। এটা তো তার কস্ট প্রাইস ছিল, বা এটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এই বইটা বানাইতে বা যে কোনো কিছু হয়েছে, এটা আমার বানাইতে আমার 1400 টাকা খরচ হয়েছে, আর আমি বিক্রি করছি 2500 টাকা, তাই আমি 2500 টাকাই সেখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে আসি 17 নাম্বার। 17 কি বলছে? আচ্ছা, সোল বুকস বিক্রি করছে অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করছে টু রেপ বুকস। রেপ বুকস এর কাছে আমি কত টাকা বিক্রি করছে? 1800 টাকা বিক্রি করছে, যার কস্ট প্রাইস ছিল 1080 টাকা। আমরা জানি সেল, এই যে দেখেন সেল থাকলে কি দুইটা যাবে দিতে হবে। সেল এন্ড সেল রিটার্নের জন্য কয়টা যাবে দিতে হয়? দুইটা যাবে দিতে হয়। কি যে যাবে দিতে হয়? একটা হচ্ছে কি যদি কিনা বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট, আর যদি ক্যাশ হয় ক্যাশ ডেবিট সেল ক্রেডিট, ঠিক না? এটা তো ক্যাশে হয় না, এটা হচ্ছে বাকিতে অন অ্যাকাউন্ট আছে, বাকিতে হয়েছে। আচ্ছা, বাকিতে হইলে কি যাবে দিই? আমরা দেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেল ক্রেডিট অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। দেখুন 17 নাম্বারটা, এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিটস আর রেপিটস র্যাপ বুকস, নামটা মেনশন করে দিতে হবে, পরীক্ষার খাতায় নামটা অবশ্যই মেনশন করে দিবেন। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা? এর সেল প্রাইসটা ছিল 1800 টাকা, আর কস্ট প্রাইসটা কত ছিল? 1080 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে গিয়া বিক্রি করছি, বিক্রি করছি, এটা আমার বুঝতে হবে। তারপরে দেখতে হবে যে আমি সেলের কত আর কস্ট প্রাইসের কত টাকা, এটা অনুযায়ী বসায় দেব। তারপরে হচ্ছে গিয়া পারচেজ বুকস অন অ্যাকাউন্ট, বাকিতে ক্রয় করছি আমি। আচ্ছা, টাকা 1800 ফ্রম ইয়র্ক পাবলিশার্স এর কাছ থেকে আমি 1800 টাকার পণ্য ক্রয় করছি। এই যে দেখেন এফওবি ডেস্টিনেশন, এই যে পার্সেসের সাথে অবশ্যই ডেস্টিনেশন পয়েন্ট থাকে না, পার্সেসের সাথে অবশ্যই শিপিং পয়েন্ট থাকে। যেহেতু এখানে ডেস্টিনেশন পয়েন্ট আছে, তার মানে পরিবহন ভাড়া বিক্রেতা গ্রহণ করবে, ভাড়া আমি ক্রেতা, আমি বহন করব না। আচ্ছা দেখেন, তারপর টার্মসটা দেওয়া আছে। আচ্ছা, 215 নিট 30, মানে হচ্ছে 30 দিনের ভিতর অবশ্যই পরিশোধ করতে হবে, 15 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাবো। আচ্ছা, দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অলসো মেড আ ক্যাশ পেমেন্ট অফ টাকা 60 ফর দ্য ফ্রেড অন দিস ডেট। আচ্ছা, তার মানে কি নিচেরটা তো আমার কোনো কাজই আসবে না 60 টাকা, কারণ পরিবহন ভাড়া তো আমি পরিশোধ করতেছি না, পরিবহন ভাড়া বিক্রেতা পরিশোধ করবে, এখন তো আমার কোনো ঝামেলাই নেই। কারণ হচ্ছে গিয়া পার্চেসের সাথে ডেস্টিনেশন পয়েন্ট থাকলে আমরা পরিবহন ভাড়া পরিশোধ করি না, পার্চেসের সাথে শিপিং পয়েন্ট থাকলে আমরা পরিবহন ভাড়া পরিশোধ করি, আর পরিবহন ভাড়া পরিশোধের জার্নালটা দিতে হয় বা জাবেদাটা দিতে হয়। যেহেতু এটা পরিবহন ভাড়া বিক্রেতা পরিশোধ করবে, তার মানে এটা জার্নাল দিতে হবে না। এখন আমাদের কোনটা জার্নাল দিতে হবে? পারচেজ। বাকিতে আমি ক্রয় করলে কি জাবেদা দিই? আচ্ছা, পারচেজ, এই যে দেখেন পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট অ্যান্ড ফ্রেট ইন, এগুলোর পরিবর্তে পারচেজ ইনভেন্টরি বসে। এটা আমি এতবার বলার কারণ হচ্ছে গিয়ে যেন আমাদের মুখস্থ হয়ে যায়। আচ্ছা দেখি, বাকিতে ক্রয় করছে, বাকিতে ক্রয় করলে কি হয়? আমাদের পারচেজটা বেড়ে যায় বা ক্রয়টা বেড়ে যায় এবং পাওনাদার বেড়ে যায়, পারচেজ ডেবিট হয়ে যাবে। পারচেজের পরিবর্তে আমরা কি লিখবো? পারচেজ ইনভেন্টরি ডেবিট এবং অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আচ্ছা দেখি 20 নম্বর এন্ট্রিটা কি বলছে। এই যে দেখেন মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট এপি ক্রেডিট, মার্চেন্টেজ বেড়ে গেছে বা আমার ক্রয়টা বেড়ে গেছে এবং আমার পাওনাদারটা বেড়ে গেছে। ওয়াইপি, দ্যাট মিনস ইয়র্ক পাবলিশার্স, কত টাকা? 1800 টাকা। আচ্ছা, এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে কি, আমরা এখানে এই যে 215 নিট 30 এগুলোতে আমরা কনসিডার করলাম না কেন? কারণ হচ্ছে কি আমি মাত্র এই শর্তে ক্রয় করছে, আমি যখন এই টাকাটা পরিশোধ করব তখন কিনা আমাদের ডিসকাউন্টের বিষয়টা আসবে বা এই টার্মটা তখন আমাদের কাজে দিবে। এখন তো কাজে দিবে না, কারণ আমি শুধুমাত্র এখন পারচেস করছি, তার জন্য এখন কোনো কাজে দিতেছে না। এটা যখন নিচের একটা এন্ট্রি থাকবে, যে এন্ট্রিতে আমি এই টাকাটা পরিশোধ করে ফেলছি, তখন আমাদের মূলত এই 215 নিট 30 এটা কাজে দিবে। তারপরে দেখি আচ্ছা, পেমেন্ট রিসিভ করছে ইন ফুল ফ্রম রেপ বুকসের কাছ থেকে আমি পুরা টাকাটা পরিশোধ করছে। এখন দেখি তো আমি বাট্টা রিসিভ করলে আমি তো বাট্টা দেই, আমি সোল করছিলাম বা বিক্রয় করছে, এখন সে আমাকে টাকা দিয়ে দিতেছে, তার মানে আমাকে তাকে বাট্টা দিতে হবে। আচ্ছা দেখি তো কোনো টার্মস এখানে আছে কিনা। 24 তারিখ। আচ্ছা, র্যাপ বুকস কোথায় আছে? এই যে দেখেন র্যাপ বুকস আছে, তার মানে এটা হবে সেই টাকার ঘর। আচ্ছা দেখি, সে আমাকে যদি টাকা দিয়ে দেয়, তার মানে কি আমার টাকা বেড়ে গেছে, ঠিক না? সে আমাকে টাকা দিয়ে দেবে, তার মানে আমাকে ক্যাশ ডেবিট করতে হবে। যেহেতু আমি টাকা পাইতেছি, তার মানে কি ডিসকাউন্ট আমাকে দিতে হবে, তার মানে আমি যখন ডিসকাউন্ট দিব তখন তাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। আমি যখন ডিসকাউন্ট পাই ক্রেডিট করি, আমি যখন ডিসকাউন্ট দিই ডেবিট করতে হবে। তার মানে ক্যাশ ডেবিট
পারচেজ না সেল ডিসকাউন্ট ডেবিট এবং দেনাদার কমে যাবে, দেনাদারকে ক্রেডিট করতে হবে। এই যে দেখুন ক্যাশ ডেবিট, এই যে আমি ক্যাশে টাকা পাইছি, ক্যাশ ডেবিট এবং সেল ডিসকাউন্ট মানে হচ্ছে গিয়া আমি তাকে বার্তা দিছি, আর আমার দেনাদার কমে যাবে কত টাকা, দেনাদার কমে যাবে 1800 টাকা, দেনাদার 1800 টাকা কমে যাবে। আর আমি ক্যাশ টাকা পাইছি কত, 1764 টাকা পাইছি। আচ্ছা আমি কিভাবে এটা কাউন্ট করব, এটা হচ্ছে গিয়া 18,000-এর যখন আমি 2% করবো, কারণ বাটাকে তো সময়ের ভিতরেই তো পরিশোধ সে আমাকে করে দিচ্ছে, তার মানে আমাকে তাকে অবশ্যই বাটা দিতে হবে। কিভাবে বুঝবো, এই যে দেখেন 17 তারিখ, 17 র্যাপ বক্সে 17 তারিখে আমি কি করছিলাম, তাকে বিক্রি করছিলাম, সে টাকা পরিশোধ করে দিচ্ছে কত তারিখে, সে টাকা পরিশোধ করেছে 24 তারিখে, তার মানে কি অবশ্যই 10 দিনের ভিতর পরিশোধ করছে। 10 দিন কিভাবে দেখলাম, যে উপরে লেখাই ছিল যে 10 দিনের ভিতর পরিশোধ করলে, 30 দিনের ভিতর পরিশোধ করতেই হবে, আর 10 দিনের ভিতর পরিশোধ করলে 2% বাটা পাবা, তার মানে 10 দিনের ভিতর সে পরিশোধ করছে, গুণা দেখেন 10 দিনের ভিতর সে পরিশোধ করছে। তাই আমাকে কি করতে হবে, তাকে বাটা দিতে হবে। বাটা দিলে কি হয়, আমরা একটু আগে দেখেছিলাম যে বাটা দিলে আমি যদি যখন বাটা দিব তখন আমাকে সেল ডিসকাউন্টটা ডেবিট করতে হবে। এই যে 1800 টাকা 2% হলে গিয়ে 36 টাকা, তার মানে সে আমাকে ক্যাশ টাকা দিছে হলে গিয়ে 1764 টাকা সে আমাকে দিছে, এবং সে আমাকে দেয় না কত, 36 টাকা দেয় না। এটা আমার ঘাটতি হিসেবে এই যে আমাকে ডেবিট সাইটে ডেবিট করে রাখতে হবে, এই টাকাটা আমি আর পাই নাই। আচ্ছা দেখি জুন 26 তারিখে কি বলছে, জুন 26 তারিখে পেইড ইয়র্ক, এই যে দেখি ইয়র্ক পাবলিশার ইন ফুল লেস ডিসকাউন্ট, ডিসকাউন্ট এখানেও লেস ডিসকাউন্ট বলছে, মানে ডিসকাউন্টের ভিতরে আমি পরিশোধ করে দিছি, পেইড আমি পরিশোধ করে দিছি, ইয়র্ক কোম্পানিকে আমি পরিশোধ করে দিছি। আচ্ছা ইয়র্ক কোম্পানির কাছ থেকে আমি কত টাকার কি কিনছিলাম যে আমি তাকে পরিশোধ করে দিছি, একটু দেখি। এই যে দেখেন ইয়র্ক কোম্পানির কাছ থেকে আমি 1800 টাকার পণ্য কিনছিলাম, এই যে দেখেন 1800 টাকার পণ্য কিনছিলাম আমি ইয়র্ক কোম্পানির কাছ থেকে, এখন তাকে আমি পরিশোধ করে দিচ্ছি। এটার আবার আলাদাভাবে একটা, এই যে দেখেন এখানে এটা কাজে লাগতেছে, এটার আলাদাভাবে ছিল কি 10 দিনের 30 দিনের ভিতর অবশ্যই পরিশোধ করতে হবে, 15 দিনের ভিতরে পরিশোধ করলে আমি 2% বাটা পাবো, তার মানে কি অবশ্যই আমি বাটাটা পাচ্ছি, কারণ আমি পরিশোধ করে দিচ্ছি কত তারিখের মধ্যে, আমি 26 তারিখ, তার মানে হচ্ছে কি 20 আর 26, তার মানে অবশ্যই 15 দিনের ভিতরে পরিশোধ করে দিতেছি। যেহেতু আমি 15 দিনের ভিতরে পরিশোধ করেছি, আমি বাট্টা পাবো। আমি বাট্টা পেলে কি করতে হয়, আমি বাট্টা পেলে ক্রেডিট, এই 26 তারিখের ট্রানজাকশনটা আমি যখন কিনা তাকে, এই যে দেখেন এপি ডেবিট হয়ে গেছে, কারণ কি পাওনাদার কমে গেছে, কারণ আমি যখন টাকা পরিশোধ করে দিব আমার কাছে টাকা পাইতো, এখন আর সে আমার কাছে টাকা পাবে না, তার মানে কি পাওনাদার আমার কমে গেছে। পাওনাদার কমলে কি করতে হবে, পাওনাদার কমলে ডেবিট, এই যে দেখেন পাওনাদার কমাই দিচ্ছে 1800 টাকা, তার এখন আমি 1800 টাকার 2% কত টাকা, 36 টাকা, আমি এই যে দেখেন পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট করে দিচ্ছি। কেন পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট করলাম, কারণ হচ্ছে গিয়া আমি ডিসকাউন্টটা পাইতেছি, তার জন্য এটা ক্রেডিট সাইডে। আর আমাকে টাকা পরিশোধ করতে হয়েছে তাকে কত টাকা, 1764 টাকা পরিশোধ করতে হয়েছে। অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট আর পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আমাদের 28 তারিখের এন্ট্রিটাতে বলছে যে সোল বুকস অন অ্যাকাউন্ট টু বিটেন বুক স্টোর ফর টাকা 1600, the cost of the books sold was টাকা 970। আচ্ছা এখানে বলতেছে যে সোল বুকস বিক্রি করা হয়েছে অন অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে, কার কাছে বিক্রি করা হয়েছে, বিতেন বুক স্টোরের কাছে বিক্রি করা হয়েছে। কত টাকা বিক্রি করা হয়েছে, 1600 টাকা বিক্রি করা হয়েছে, যার কস্ট প্রাইস ছিল কিনা 970 টাকা। আমরা জানি কি সেল যখন থাকবে তখন আমাদের দুইটা চাবিতে দিতে হয়, একটা হচ্ছে গিয়ে সেলের চাবিতে আর একটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইসের চাবিতে। আচ্ছা সেল কত টাকা হবে, আচ্ছা এখানে যেহেতু বাকিতে বিক্রি করছে তার মানে কি এ আর ডেবিট বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট, এটা হলো গিয়া এতে বসবে। আর একটা যাবে যে দিতে হয় সেটা হচ্ছে গিয়া কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা, 970 টাকা। এই যে দেখেন আমাদের 28 নাম্বারটা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা, এটার হচ্ছে সেল প্রাইস ছিল হচ্ছে গিয়া 1600 টাকা এবং কস্ট প্রাইস ছিল হচ্ছে গিয়া 970 টাকা। তারপরে দেখি যে 30 নম্বরে কি বলছে, 30 নম্বরে বলছে গ্রান্টেড বিতেন বুক স্টোর টাকা 120 ক্রেডিট। এই যে গ্রান্টেড ক্রেডিট, যখন কিনা গ্রান্টেড ক্রেডিট থাকে তখন হচ্ছে গিয়া বাকিতে বিক্রয় ফেরত, বাকিতে বিক্রয় করছিলাম, এই যে দেখেন বিক্রয় করা হয়েছিল বিক্রয় করা হয়েছিল না এটা, আর গ্রান্টেড ক্রেডিট মানে হচ্ছে কি বাকিতে বিক্রয় ফেরত না, 120 টাকার পণ্য আমার কাছে ফেরত আসছে, তো রিটার্ন কস্টিং 72 টাকা, 72 টাকা যে কস্টিংটা ছিল এটার কত টাকা ফেরত আসছে, কস্ট প্রাইস ছিল 72 টাকা এবং ফেরত আসছে কত 120 টাকা, 120 টাকা ফেরত আসছে।
এখন দেখি এটার জার্নালটা কি হবে। আমরা জানি সেল এবং সেল রিটার্নের জন্য দুইটা যাবে দিতে হয়। এই যে দেখেন সেল রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট এয়ার ক্রেডিট কত টাকা, 120 টাকা, এবং কস্ট প্রাইসটা ছিল এই যে দেখেন আমরা কি দিতাম, আমরা যখন সেল করতাম তখন আমরা কি দিতাম এয়ার ডেবিট, বাকিতে সেল করতাম এয়ার ডেবিট বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট কি দিতাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট। দো সেলের রিটার্নটা কি হবে, আমরা যেহেতু এখানে রিটার্নের জাবেদা দিলাম তো রিটার্নের জাবেদায় উল্টে যাবে, এটা উল্টে গিয়ে কি হইলো, আমরা সবসময় কি করতাম সেল ক্রেডিট করতাম, এখন সেল রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমরা সবসময় কি করতাম, আমরা সবসময় কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্টস ইনভেন্টরি ক্রেডিট করতাম, কিন্তু এখানে কি করতে হবে, এখানে করতে হবে যে রিটার্ন যেহেতু আসছে তার জন্য মার্চেন্টস ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট কত টাকা, 72 টাকা। আশা করি আপনারা খুব ভালোভাবে এই মার্চেন্টস জার্নালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।